হোয়াইট হাউসের কাছাকাছি নির্বিচার গুলিতে গুরুতর আহত ন্যাশনাল গার্ড সদস্য সারাহ ব্যাকস্ট্রম মারা গেছেন। বৃহস্পতিবার ফ্লোরিডার পাম বিচ থেকে সেনাদের সাথে টেলিকনফারেন্সে থ্যাঙ্কস গিভিংয়ের শুভেচ্ছা বিনিময়ের সময় এই তথ্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ২০ বছর বয়সী আর্মি স্পেশালিস্ট ব্যাকস্ট্রমের মৃত্যুর খবর একটু আগে পেয়েছেন তিনি। সারাহকে অসাধারণ একজন মানুষ বলে অভিহিত করেন প্রেসিডেন্ট। অন্যদিকে ২৪ বছর বয়সী স্টাফ সার্জেন্ট অ্যান্ড্রিউ উলফের জীবনও সংকটাপন্ন বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফগান বংশোদ্ভূত হামলাকারীকে দানব উল্লেখ করে ট্রাম্প বলেন, আমেরিকায় প্রবেশে অনেক আফগানের যাচাই প্রক্রিয়া যথাযথ ছিল না। তাদের খুঁজে বের করে দেশ থেকে বিতাড়নের ব্যবস্থা নেবেন তিনি। ওদিকে ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে হামলাকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা চালাবে বর্তমান প্রশাসন বলে জানালেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। দেশের মানুষ নির্ভর হয়ে আনন্দে থ্যাঙ্কসগিভিংয়ের উৎসবে মেতে উঠবেন, তাই তাদের নিরাপত্তার দায়িত্ব যারা কাঁধে তুলে নিয়েছিলেন আর্মি স্পেশালিস্ট সারা ব্যাকস্ট্রম সেই সব স্বেচ্ছাসেবীদের একজন। বৃহস্পতিবার মাত্র ২০ বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়েস্ট ভার্জিনিয়ার ন্যাশনাল গার্ডের এই সদস্যের জীবন প্রদীপ চিরতরে নিভে গেল। এদিন ফ্লোরিডার পাম বিচ থেকে সেনাদের সাথে টেলিকনফারেন্সে থ্যাঙ্কস গিভিংয়ের শুভেচ্ছা বিনিময়ের সময় এই তথ্য দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সারাকে অসাধারণ একজন মানুষ বলে অভিহিত করেন তিনি। অন্যদিকে ২৪ বছর বয়সী স্টাফ সার্জেন্ট অ্যান্ড্রু উলফের জীবনও সংকটাপন্ন বলে জানালেন প্রেসিডেন্ট। আফগান বংশোদ্ভূত সন্দেহভাজন হামলাকারীকে দানব উল্লেখ করে ট্রাম্প বলেন, আমেরিকায় প্রবেশে অনেক আফগানের যাচাই প্রক্রিয়া যথাযথ ছিল না। এ সময় এক সাংবাদিক প্রশ্ন করে বসেন, ২৯ বছর বয়সী রহমান লাকানওয়ালের আশ্রয়ের আবেদন তার প্রশাসনের সময় গৃহীত হয়েছে, তাহলে কেন বাইডেন প্রশাসনকে তিনি দায়ী করছেন? এতে ক্ষিপ্ত হয়ে যান প্রেসিডেন্ট। ট্রাম্প ওই সাংবাদিককে নির্বোধ বলে অভিহিত করেন। বাইডেন আমলে কিভাবে বিমানে চড়ে আফগানরা এই দেশে আসেন তার ছবিও তুলে ধরেন। জানান, অনেক সন্ত্রাসী এবং অপরাধী সে সময় ঢালাওভাবে আমেরিকায় ঢোকে, যাদের এখন খুঁজে বের করে বিতাড়িত করা হবে। লাকানওয়ালের অবস্থাও সঙ্গীন বলে জানালেন ট্রাম্প। ওদিকে ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে হামলাকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাবে বর্তমান প্রশাসন বলে জানালেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। দেশের বেশিরভাগ মানুষ যখন পরিবার ও প্রিয়জনের সঙ্গে থ্যাঙ্কসগিভিং এর ছুটি কাটাতে ব্যস্ত, তখন বন্দুক হামলায় আহত ২ ন্যাশনাল গার্ড সদস্য হাসপাতালে সংকটাপন্ন অবস্থায়। হোয়াইট হাউসের কাছে ঘটে যাওয়া বন্দুক হামলার তদন্তের অগ্রগতি তুলে ধরতে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলন এভাবেই শুরু করেন ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ার ইউএস অ্যাটর্নি জেনিন পিরো। And they are currently in critical condition. They have undergone surgery. We pray for their well-being as they continue to be cared for in the best possible way. ওই ন্যাশনাল গার্ড সদস্যদের পরিচয় প্রকাশ করেন তিনি। We're talking about her Sarah Beckstrom, who's 20 years old, and Andrew Wolf, who is 24 years old. সন্দেহভাজন হামলাকারী রহমানুল্লাহ লাকানোয়াল সুদূর ওয়াশিংটন স্টেট থেকে গাড়ি চালিয়ে প্রায় সারা দেশ পাড়ি দিয়ে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলা চালাতেই ডিসিতে আসেন এবং একটি 357 স্মিথ অ্যান্ড ওয়েসন রিভলভার ব্যবহার করে হামলাটি চালানো হয় বলে জানান ডিসির ইউএস অ্যাটর্নি। 2 uniformed guardsmen were ambushed in a brazen and targeted attack. A lone gunman opened fire without provocation, ambush style. সন্দেহভাজন হামলাকারী সম্পর্কেও নতুন তথ্য দেন তিনি। He has been identified as Rahmanullah Lakanwal, a 29-year-old Afghan who entered the United States under Biden's Operation Allies Welcome, a program following the disastrous withdrawal from Afghanistan. তবে হামলাকারীর উদ্দেশ্য এখনো জানা যায়নি। You know, as the director has indicated, this is a fluid investigation. People are working around the clock. It's too soon to say what the motive is, but there are definitely areas that we're looking into. তার বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলার 3টি অভিযোগ আনার কথা জানান জেনিন পিরো। He faces 15 years under the assault with the intent to kill. এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল জানান, হামলার প্রকৃতি ও সন্দেহভাজনের অতীত কর্মকাণ্ড বিবেচনা করে এটিকে সন্ত্রাসবাদ
সন্ত্রাসবাদী হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। It is an ongoing investigation of terrorism. Make no mistake about it. তদন্তকারীরা এরই মধ্যে বিভিন্ন স্টেটে তল্লাশি চালিয়েছে, যা অব্যাহত আছে বলে জানান তিনি। Partnering with the DC United States Attorney's Office, we have also executed multiple search warrants around the country. ওয়াশিংটন স্টেটের বেলিংহ্যাম শহরে সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালিয়ে সেলফোন, ল্যাপটপ, আইপ্যাড সহ অসংখ্য ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে বলেও জানান কেশ প্যাটেল। And some interviews remain ongoing. We will not stop until we interview anyone and everyone associated with the subject, the house, and every piece of his life. FBI ডিরেক্টর আরো জানান, রহমানুল্লাহ লাকানওয়াল আফগানিস্তানে সিআইএ এর সহযোগী হিসেবে কাজ করতেন বলে নিশ্চিত হয়েছেন তারা। There is confirmation now that the subject had a relationship in Afghanistan with partner forces. We are fully investigating that aspect of his background as well. ডিসি ন্যাশনাল গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল লিলেন প্রেনচার্ড বলেন, অপরাধীরা তাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, কিন্তু তারা পিছু হটবেন না। It is being tested, but make no mistake, each and every one of these soldiers and airmen will meet and exceed the expectation that we have for them. আহত দুই ন্যাশনাল গার্ড সদস্যের জন্য সবার প্রার্থনা কামনা করেন ওয়াশিংটন ডিসি মেয়র মিরিয়েল বাউজার। Somebody drove across the country, came to Washington D.C. to attack America, and that person will be prosecuted to the fullest extent of the law. আসাদ রিয়েল, টিভি 24 নিউজ ডেস্ক। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলা অনেক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বৃহস্পতিবার ফক্স নিউজকে সাবেক FBI কর্মকর্তা ড্যান ব্রুনান বলেন, সন্দেহভাজন হামলাকারী কিভাবে বছরের পর বছর দেশের মাটিতে বসে হামলার পরিকল্পনা করেন সে বিষয়ে তদন্ত হওয়া জরুরি। এদিকে বাইডেন প্রশাসনের আমলে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা লোকজনের বিষয়ে বিস্তারিত তদন্ত হওয়া উচিত বলে জানান বর্ডার পেট্রোলের সাবেক কর্মকর্তা ক্রিস ক্লেম। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছাকাছি দায়িত্বরত দুই ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর স্যান ডিয়েগো সহ বেশ কিছু এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েছে FBI। ন্যাশনাল গার্ড সদস্যদের উপর বন্দুক হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তি আফগানিস্তানের নাগরিক বলে জানিয়েছে তারা। ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনিন পিরো নিউ ইয়র্ক টাইমসকে জানান, সন্দেহভাজন হামলাকারী .357 রিভলভার ব্যবহার করে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর একাধিকবার গুলি ছোড়েন। এরই মধ্যে হামলায় জড়িত ব্যক্তি এবং গোষ্ঠীর সদস্যদের যথাযথ আইনের আওতায় আনতে প্রতিশ্রুতি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। এদিকে এই ঘটনাকে জঘন্য হামলা ও শয়তানের কাজ এবং একই সাথে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার তদন্ত বিষয়ে সাবেক FBI কর্মকর্তা ড্যান ব্রুনার ফক্স নিউজকে জানান, ন্যাশনাল গার্ড সদস্যদের উপর এই ন্যাক্কারজনক হামলা অনেক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সন্দেহভাজন হামলাকারী কিভাবে বছরের পর বছর দেশের মাটিতে বসে হামলার পরিকল্পনা করেছে সে বিষয়ে তদন্ত হওয়া জরুরি বলেও জানান তিনি। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর বন্দুক হামলার ঘটনায় অবাক না হয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আবারও পর্যালোচনা করা উচিত বলে জানান জাস্টিস ডিপার্টমেন্টের সাবেক প্রসিকিউটর জিম ট্রাস্টি। এই ধরনের হামলায় সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠছে কিনা তা খতিয়ে দেখার আহ্বানও জানান তিনি। এদিকে দায়িত্বরত অবস্থায় ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলার ঘটনাকে আত্মঘাতী হামলার সাথে তুলনা করেছেন NYPDর কাউন্টার টেরোরিজম বিভাগের সাবেক প্রধান পল মাউরো। তিনি বলেন, সন্ত্রাসী কোনো গোষ্ঠী বা মতবাদের অনুসরণ না করলে হামলাকারী এত বড় ঝুঁকি নিত না। ফেডারেল বাহিনীর সদস্যদের উপর বন্দুক হামলাকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই জানিয়ে ইউমা সেক্টর বর্ডার পেট্রোলের সাবেক চিফ ক্রিস ক্লেম বলেন, এ ধরনের ঘটনা দেখতেই সীমান্ত উন্মুক্ত করে রেখেছিল বাইডেন প্রশাসন। দেশের নিরাপত্তার স্বার্থেই বিগত বাইডেন প্রশাসনের 4 বছরে যেসব মানুষ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছে তাদের বিষয়ে বিস্তারিত তদন্ত হওয়া উচিত বলেও মনে করেন তিনি। এদিকে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলার প্রতিক্রিয়ায় অবৈধ অভিবাসীদের দমনে আরও কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তালেবান ক্ষমতা দখলের পর যেসব আফগান আমেরিকায় এসেছেন তাদের আবার যাচাই বাছাই করার কথাও জানিয়েছেন তিনি। অন্যদিকে নিরাপত্তা জোরদারে ওয়াশিংটন ডিসিতে অতিরিক্ত ন্যাশনাল গার্ড মোতায়েন করার কথা জানিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। আগামী বছর থ্যাঙ্কস গিভিংয়ের আগেই নিউ ইয়র্ক সিটিকে সবার জন্য সাশ্রয়ী করার ব্যাপারে আশাবাদী নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। হার্লেমে এক থ্যাঙ্কস গিভিং ডিনারে যোগ দিয়ে কথা বলেন তিনি।
এই থ্যাঙ্কসগিভিং ডিনারে উপস্থিত ছিলেন রেভারেন্ড আর্ল শার্পটন, স্টেট অ্যাটর্নি লেটিশিয়া জেমস ও চলচ্চিত্র নির্মাতা স্পাইক লির মতো ব্যক্তিরা। এদিকে কেন্টাকির ফোর্ট ক্যাম্পবেল আর্মি বেজে সেনা সদস্যদের সাথে থ্যাঙ্কসগিভিং ডিনারে পরিবার নিয়ে যোগ দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আর পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য তাকে ধন্যবাদ জানান দেশের মানুষ। ন্যাশনাল হলিডে থ্যাঙ্কসগিভিং উপলক্ষে ম্যানহাটন স্ট্রিটে বিশাল এক প্যারেড আয়োজন করা হয়। প্যারেড স্থল থেকে 6 মাইল দূরে হার্লেমের 145তম স্ট্রিটে হার্লেম ও আশপাশের মানুষের জন্য থ্যাঙ্কসগিভিং ডিনারের আয়োজন করে ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্ক। হার্লেমের এই থ্যাঙ্কসগিভিং ডিনারে যোগ দিয়েছেন নিউ ইয়র্কের নির্বাচিত মেয়র জোরান মামদানি, রেভারেন্ড আর্ল শার্পটন, স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস ও চলচ্চিত্র নির্মাতা স্পাইক লির মতো ব্যক্তিত্বরা। এই আয়োজনে উপস্থিত ছিলেন অনেক গৃহহীন মানুষ, তাই এটা তার কাছে ভালো লাগে বলে জানালেন জ্যাকওয়ান জোন্স। তার মতো অনেকেই এখানে প্রতি বছরই আসেন। প্রতি বছর নতুন নতুন মানুষের সাথে দেখা হয় বলে নতুন নতুন গল্পও তৈরি হয় বলে জানান তিনি। ব্রঙ্কস থেকে এসেছেন আর্নেস্ট ওয়াটার্স। এখানে অনেক সিনিয়র সিটিজেনও আসেন। আর্নেস্ট মনে করেন অনেক বয়স্ক নাগরিক যাদের প্রতি তাদের পরিবার যত্নবান না, তারা এখানে আসেন নিয়মিত। বুধবার রাতে এখানকার স্বেচ্ছাসেবকরা টার্কি বিতরণ করেন এবং থ্যাঙ্কসগিভিং ডেতে কয়েক শতাধিক মানুষকে খাবার পরিবেশন করা হয়। এটা হার্লেমের দীর্ঘদিনের ঐতিহ্য, যা শুধু অতিথিদের জন্য নয়, এখানে যারা সেবা দিতে আসেন তারাও আনন্দ পান বলে জানান স্বেচ্ছাসেবক হিউ হ্যারিস। অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি বলেন, স্ট্রাগলিং নিউ ইয়র্কারদের প্রতি কৃতজ্ঞতা জানানো অনেক কঠিন। তবে আগামী বছর যখন থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠান আয়োজন করা হবে, ততদিনে সবাই মিলে আরও একটু অ্যাফোর্ডেবল সিটি করার কাজ অনেকটা এগিয়ে যাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে কেন্টাকির ফোর্ট ক্যাম্পবেল আর্মি বেজে সেনা সদস্যদের সাথে থ্যাঙ্কসগিভিং ডিনারে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার পরিবার। এ সময় সেনা সদস্যদের খাবার তুলে দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সময় থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে কাটানো সময়ের জন্য তাদেরকে ধন্যবাদ জানান দেশের মানুষ। বলেন, পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোই সেরা। থ্যাঙ্কসগিভিং মানে উৎসবের শুরু। প্রতি বছরের মতো এবারও থ্যাঙ্কসগিভিং ডেতে নিউ ইয়র্ক সিটি সেজে ওঠে এক বর্ণিল সাজে। ম্যানহাটনের সড়কে আয়োজিত 99তম মেসেজ থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড আনুষ্ঠানিকভাবে ক্রিসমাসের উৎসবের মৌসুমের সূচনা করেছে। এই ঐতিহ্যবাহী শোভাযাত্রায় যোগ দিতে এদিন হাজার হাজার মানুষ ভিড় জমায় ম্যানহাটনের পথে। বিভিন্ন কার্টুন চরিত্রে বিশাল বেলুন, জমকালো চলন্ত মঞ্চ এবং জনপ্রিয় শিল্পীদের পারফরমেন্সে মুগ্ধ হন আগত দর্শকরা। Welcome back everybody, the 99th Macy's Thanksgiving Day Parade. বৃহস্পতিবার এক বর্ণিল উৎসবে মেতে ওঠে নিউ ইয়র্ক সিটি। 99তম মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড উপভোগ করতে ম্যানহাটনের সড়কে নেমে আসে হাজার হাজার মানুষ। থ্যাঙ্কসগিভিং এর এই ঐতিহ্যবাহী আয়োজনটি নিউ ইয়র্কের বাসিন্দাদের কাছে ক্রিসমাস উৎসবের আনন্দবার্তা নিয়ে আসে। ঝলমলে সকালে শহরের পথ ধরে এগিয়ে চলে এই সুবিশাল শোভাযাত্রা। সামনে এনওয়াইপিডি রেসকোর্ট আর পেছনে দৈত্যাকার বেলুন আর সুসজ্জিত চলন্ত মঞ্চ। এই প্যারেডের মূল আকর্ষণ বিভিন্ন জনপ্রিয় কার্টুন চরিত্রের বিশাল বেলুনগুলো। দর্শকদের মাথার উপর দিয়ে ভেসে যায় ডোরা দ্য এক্সপ্লোরার, স্পঞ্জবব স্কোয়ার প্যান্টস এবং সুপারহিরো স্পাইডারম্যানের মতো পরিচিত মুখগুলো। শুধু পুরনোরাই নয়, নতুন চরিত্র গ্যাবিস ডলহাউসও শিশুদের কাছে পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। Here comes Gabby and her best friend Candy Paws from DreamWorks Animation's mega hits. মেগা হিট অ্যানিমেটেড সিনেমা কেপ অফ ডেমন হান্টার্সের গায়িকা ইজে অর্ডেনুনা এবং রে এমি তাদের জনপ্রিয় গান গোল্ডেন পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। এছাড়া বর্ণিল পোশাকের চিয়ার লিডার এবং মার্চিং ব্যান্ডগুলোও উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে। সবশেষে প্যারেডের সমাপ্তি টানেন সান্টা ক্লজ। তার আগমন কেবল প্যারেড শেষের ইঙ্গিত নয়, বরং এটি নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য ক্রিসমাস উৎসবের আনুষ্ঠানিক সূচনা। ভেনেজুয়েলার জ্বালানি তেল সম্পদের উপর কর্তৃত্ব কায়েমের লক্ষ্যেই ট্রাম্প প্রশাসন সামরিক পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। মঙ্গলবার সিএনএনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। পেত্রো দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার গণতন্ত্র প্রতিষ্ঠা বা মাদক বিরোধী অভিযানের চেয়ে দেশটির জ্বালানি সম্পদ নিয়েই বেশি ভাবছেন। এদিকে বৃহস্পতিবার ভেনেজুয়েলার মিলিটারি এভিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে দেয়া ভাষণে যে কোনো বিদেশি
বিদেশি হুমকির মোকাবেলায় প্রস্তুতি নেয়ার কথা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মাদক পাচার রোধে ক্যারিবীয় ও প্যাসিফিক অঞ্চলে আমেরিকার সামরিক তৎপরতার মধ্যেই ভেনেজুয়েলাকে ঘিরে ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তার দাবি মাদক দমনের জন্য নয়, বরং ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের উপর কর্তৃত্ব কায়েমের লক্ষ্যেই সামরিক পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। সিএনএনকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে পেট্রো বলেন, তেল সম্পদের উপর নিয়ন্ত্রণই আসল বিষয়। ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেলের মজুদ আছে জানিয়ে পেট্রো বলেন, তার বিশ্বাস আমেরিকার প্রেসিডেন্ট ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠা বা মাদক বিরোধী অভিযানের চেয়ে দেশটির জ্বালানি সম্পদ নিয়েই বেশি ভাবছেন। ল্যাটিন আমেরিকার দেশটি বড় পরিসরে মাদক উৎপাদন করে না এবং সরবরাহের সাথে জড়িত নয় বলেও জানান তিনি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের টানাপোড়েন চলছে। গত এক বছরে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি, ইসরায়েলকে সমর্থন এবং ল্যাটিন আমেরিকা জুড়ে সামরিক তৎপরতা নিয়ে পেট্রো সমালোচনা করে আসছেন। তিনি অভিযোগ করেন, সাম্রাজ্যবাদীদের মতোই প্রতিবেশী দেশগুলোর উপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পেট্রো জানান, আমেরিকার রাস্তায়ও দেশটির নিপীড়িত মানুষের পক্ষে তিনি কথা বলেছেন। বিশ্বের সব নিপীড়িত মানুষের পক্ষে আজীবন লড়াই চালিয়ে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি। সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প প্রশাসন পেট্রোর বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। গত অক্টোবর মাসেই ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞার মুখে পড়েন পেট্রো। এর কয়েকদিন আগেই ট্রাম্প হুমকি দেন কলম্বিয়াকে দেওয়া সব অর্থায়ন ও ভর্তুকি বন্ধ করে দেবেন তিনি। ট্রাম্পের অভিযোগ, পেট্রো তার দেশে মাদক উৎপাদন বন্ধে কোনো পদক্ষেপই নেন না। এ বিষয়ে সিএনএনকে পেট্রো বলেন, তার সরকারই দেশের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ কোকেন জব্দ করেছে। এদিকে বৃহস্পতিবার ভেনেজুয়েলার মিলিটারি এভিয়েশনের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে যে কোনো বিদেশি হুমকির মোকাবেলায় প্রতিরক্ষা প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেন, কোনো বিদেশি হুমকির মুখে ভেনেজুয়েলার সাধারণ মানুষ মাথা নত করবে না। Hoy decimos en Venezuela, no hay amenaza ni agresión que atemorice a nuestro pueblo. এছাড়া ট্রাম্প প্রশাসন মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও অপরাধী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার যেসব অভিযোগ তুলেছে তা প্রত্যাখ্যান করে ভেনেজুয়েলার জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।